তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে জেক্সপো এবং জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2021-এ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা দেবে, তো অবশ্যই তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা প্রত্যেককেই জানো যে জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম 2021 এবং জেক্সপো 2021-এর প্রিপারেশন ভিডিও এই চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিজিক্যাল সায়েন্স। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বোথ দ্য এক্সাম, দুটো এক্সামের জন্যই। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে 15 নাম্বার এবং জেক্সপোর ক্ষেত্রে 25 নাম্বারের কোয়েশ্চেন তোমাদের থাকবে। তো এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস বিভিন্ন এক্সামে তোমাদের জন্য এসেছিল, এবং সেক্ষেত্রে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটাকে অবশ্যই কমপ্লিট দেখো, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে এই চ্যানেলের সাথে রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারো। তো এক্ষেত্রে দেখো, তোমাদেরকে বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট জিএনএম এবং এএনএম অ্যাডমিশনের জন্য তোমাদের যে এন্ট্রান্স এক্সাম তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য বলবো, দেখো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ গ্রামারের আলাদা আলাদা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে রেখেছি। সেই প্লেলিস্টে এই সমস্ত আলাদা আলাদা সাবজেক্টের ভিডিও আপলোড করা হয়। সেই সমস্ত প্লেলিস্টের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে এই প্লেলিস্টগুলোকে তোমরা অ্যাক্সেস করে নাও। এবং সেক্ষেত্রে জেক্সপো 2021-এর প্রিপারেশনের জন্য আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে, জেক্সপো 2021 প্রিপারেশন, যেখানে তোমাদের ম্যাথের একটা ভিডিও পার্ট 1 আপলোড করা হয়েছে, এবং পরবর্তীতে এই প্লেলিস্টেই কিন্তু সমস্ত ভিডিও আপলোড করা হবে। এই প্লেলিস্টের লিঙ্কও থাকছে ভিডিও ডেসক্রিপশনে। তো দেখে নেওয়া যাক আজকের যে কোয়েশ্চেন্স রয়েছে। এক্ষেত্রে 20টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখে নেওয়া যাক কি কি কোয়েশ্চেন্স রয়েছে আজকের এই আলোচনায়। তো এক্ষেত্রে দেখো, তোমাদের প্রথম যে কোয়েশ্চেন্স রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, যেখানে বলা রয়েছে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত। তো সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত, ক্ষেত্রে অপশনস যেগুলো রয়েছে তোমাদের জন্য 100, এবং 2 নম্বরে 0, 20, 180। এক্ষেত্রে প্রাথমিক অন্তর বলতে কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে দেখো আমরা জানি যে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন যে আমাদের পার্ট থাকে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ পার্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে আমরা জানি যে সেলসিয়াস স্কেলে যেটা, তাহলে আমাদের প্রাথমিক অন্তর 0 থেকে 100, সো প্রাথমিক অন্তর হচ্ছে 100। এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 32 আর 212। ফারেনহাইট স্কেলে এটা থাকে 32 ডিগ্রি ফারেনহাইট সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 212। এক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রির প্রাথমিক অন্তর থাকে। এক্ষেত্রে সেলসিয়াস স্কেলের জন্য সঠিক উত্তর অপশন নাম্বার এ, 100। এবং যদি এটাকে ফারেনহাইট স্কেলে বলতো তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক অন্তর হতো 180। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, 1 জুল সমান কত ক্যালোরির সমান। 1 জুল সমান এক্ষেত্রে 0.293 ক্যালোরি। এবং এখানে তোমাদের যে অপশনসগুলো রয়েছে দেখো, সেক্ষেত্রে একদম ইকুয়াল, মানে যে অপশনস তোমার নিয়ার ইকুয়াল টু, সেটা হচ্ছে 0.24, বিকজ 0.293 ইজ নিয়ারলি ইকুয়াল টু 0.24। সো এক্ষেত্রে 1 জুল সমান 0.24 ক্যালোরির সমান। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা আমরা জানি 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবং এক্ষেত্রে যে অপশনসগুলো দেওয়া রয়েছে, সেক্ষেত্রে সঠিক যে অপশন সেটা হচ্ছে অপশন নাম্বার 3। ওকে, নাও পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে, 100 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপের প্রয়োজন ব্রিটিশ থার্মাল এককে। এক্ষেত্রে ব্রিটিশ থার্মাল এককে জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে কত তাপের প্রয়োজন। সেক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 27.78, যেটা অপশন নাম্বার 1। নেক্সট যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাদা কি ধরনের আলো, মৌলিক আলো, যৌগিক আলো, মিশ্রিত আলো, না কোনোটাই নয়। সাদা যে আলো রয়েছে সেই সাদা আলো কিন্তু তোমাদের মিশ্রিত আলোর মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখো, এক্ষেত্রে বলা রয়েছে একটা অঙ্ক। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে এই ধরনের ছোটখাটো অঙ্ক আসতে পারে, এবং জেক্সপোর জন্য তো এগুলো অবশ্যই তোমাদের আসবে। তো সেই ক্ষেত্রে যে কোয়েশ্চেন্সটা দেওয়া রয়েছে দেখো, কোনো আলোকরশ্মি সমতল দর্পণের সাথে 70 ডিগ্রি কোণে আপাতিত হলে আপাতিত ওই রশ্মির চ্যুতি কোণ কত। কোনো আলোকরশ্মি যদি 70 ডিগ্রি কোণে আপাতিত হয়, তাহলে এক্ষেত্রে দেখো তোমাদেরকে একটু দেখাবো যে এই যে প্রবলেমটাতে আমি একটা ডায়াগ্রাম তোমাদের ড্র করেছি, ডায়াগ্রামের সাহায্যে প্রবলেমটা তোমাদেরকে বোঝাবো। দেখো সেক্ষেত্রে এটা হচ্ছে আপাতন কোণ, এই যে কোণটা থিটা এখানে আমি ডিনোট করেছি, এটা আপাতন কোণ। এবং এক্ষেত্রে এই যে কোণটা প্রতিফলন কোণ। আমরা জানি যে আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে।
এবং এটা যদি প্রতিফলিত না হতো আপাতিত রশ্মিতে, তাহলে এটা এই পথে যেত। তাহলে চ্যুতিকোণ বলতে আমরা কি জানি, যে প্রতিফলিত যে রশ্মি এবং রশ্মিটাকে প্রতিফলিত যদি না হতো তাহলে যে পথে যেত সেই দুটোর মধ্যে যে কোণ ক্রিয়েট করে সেটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। অর্থাৎ এই যে কোণটা এখানে ক্রিয়েট হয়েছে এই কোণটাকে বলা হচ্ছে তোমার চ্যুতিকোণ। তো এই চ্যুতিকোণের মান কত? তাহলে এবার দেখো তোমাদের এখানে কোয়েশ্চেন্সে যেটা বলা হয়েছে 70 ডিগ্রি কোণে আপাতিত হলে, তাহলে আপাতন কোণ এখানে 70 ডিগ্রি আমি অলরেডি বলেছি। আপাতন কোণ ইজুকাল টু প্রতিফলন কোণ, তাহলে এটা হচ্ছে 70 140 ডিগ্রি হয়ে গেল। এবার যেটা থাকছে এই যে কমপ্লিট যে কোণটা রয়েছে এই কমপ্লিট কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এই দুটো আমি 70 পেয়ে যাচ্ছি, এই দুটো 70 পেয়ে যাচ্ছি। তাহলে এই যে বাকি থাকছে এটা আবার এখানে তোমার একটা মানে এটা দুটো ইকুয়াল ভাগে ভাগ হয় আমরা জানি, কারণ এটা একটা লম্ব বরাবর। এক্ষেত্রে আমার ড্রয়িংটা একটু মিস্টেক হয়েছে, বাট সেক্ষেত্রে তাহলে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ সমান কত হবে? তাহলে 70 140, 180 মাইনাস 140, আমার 40 বাকি থাকছে। সেই 40টাকে যদি দুটো ইকুয়াল ভাগে ভাগ করি তাহলে 20 ইন্টু 20, তাহলে 20 প্লাস 20, তো এই দুটো কোণের মান হচ্ছে 20 20 করে। এবার আমরা জানি যে চ্যুতিকোণের এক্ষেত্রে যে ফর্মুলাটা থাকছে সেটা হচ্ছে 2 ইন্টু থিটা, অর্থাৎ থিটা এক্ষেত্রে হচ্ছে আপাতন কোণ। যে কোণে আপাতিত হয়েছে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে কিন্তু চ্যুতিকোণ পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2 ইন্টু থিটা, মানে 2 ইন্টু 70 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি। অপশন নাম্বার 1 হচ্ছে এই কোয়েশ্চেন্সের জন্য সঠিক উত্তর। পরবর্তী যে পরবর্তী কোয়েশ্চেন্সটা আসছে যে শব্দবাজি থেকে কত শব্দ নির্গত হয়। একটা শব্দবাজি থেকে কত শব্দ নির্গত হয়? শব্দবাজি থেকে এখানে মূলত যে অপশনসগুলো দেওয়া রয়েছে 100 ডেসিবেল, 150 ডেসিবেলের কম, 20 ডেসিবেল, না 150 ডেসিবেল বা তারও বেশি। তো দেখো 20 ডেসিবেল এক্ষেত্রে হবে না, এবং 100 ডেসিবেল 80 ডেসিবেল আমাদের নর্মাল মাত্রা থাকে। তো এক্ষেত্রে কিন্তু যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে অপশন নাম্বার 2, 150 ডেসিবেল বা তার বেশি। এটা হচ্ছে শব্দবাজি থেকে শব্দ নিঃসৃত হয়। এবার হচ্ছে যেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন হতে পারে, কারণ বিভিন্ন শব্দবাজির ক্ষেত্রে বিভিন্ন, কিন্তু এখানে তোমাদের যে অপশনসগুলো দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট অপশনস তোমার সঠিক উত্তর অপশন নাম্বার 2। পরবর্তী কোয়েশ্চেন্স আমি চলে আসছি, যেখানে বলা হয়েছে এটা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেটা কিন্তু জেক্সপো যে সমস্ত ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে জিএনএম এএনএম এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এন্ট্রান্স এক্সামের জন্য, তো প্রত্যেকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে দেখো বলা রয়েছে একই ধাতুর দুটো সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, অর্থাৎ দুটো তারের দৈর্ঘ্য সেম এবং দুটো তারের যে মেটেরিয়াল সেটা একই মেটেরিয়ালে তৈরি। একটির ব্যাসার্ধ আর একটির দ্বিগুণ, একটার ব্যাসার্ধ হচ্ছে অন্যটার দ্বিগুণ, এদের রোধের অনুপাত কত? ব্যাসার্ধ একটার ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ হলে রোধের অনুপাত কত হবে? এই ক্ষেত্রে দেখো আমি যেটা কনসিডার করে নিয়েছি এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমাদের দৈর্ঘ্য L1 ইজুকাল টু L2 ইজুকাল টু L, দুটো দৈর্ঘ্য সেম বলে দেওয়া রয়েছে এবং এদের ব্যাসার্ধ ধরেছি R1 R2। তাহলে রোধাঙ্ক P1 P2 ইজুকাল টু P, কারণ দুটো রোধাঙ্ক কত হবে এক্ষেত্রে আমি ধরে নিয়েছি। দেন আমরা যেটা পাচ্ছি যে R1 ইজুকাল টু 2R2, তার কারণ কি বলেছে যে একটির ব্যাসার্ধ আর একটির দ্বিগুণ, R1 ইজুকাল টু 2R2। এবার আমরা জানি যে রোধ ইজুকাল টু কি, রোধাঙ্ক R ইজুকাল টু P ইন্টু L বাই M, এটা আমরা জানি। সো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দুটোর ক্ষেত্রে ক্যাপিটাল R1 ইজুকাল টু ক্যাপিটাল R2, দুটোর ক্ষেত্রে ইকুয়াল হবে রোধাঙ্কটা, দ্যাটস ওয়াই। সো আমরা R1 বাই R2, আমাদেরকে এখানে রোধের অনুপাতটা ফাইন্ড আউট করতে হবে। R1 বাই R2 ইজুকাল টু, দেখো R1 ইজুকাল টু P1 L1 বাই A1, এটা পাচ্ছি, এবং R2 ইজুকাল টু আমরা পেয়ে যাচ্ছি P2 L2 বাই A2। তাহলে এটাকে যদি আমরা এখানে P2 P2 ক্যান্সেল আউট হচ্ছে এবং P2 P2 ক্যান্সেল আউট হওয়ার পরে L1 বাই A1 ইন্টু A2 বাই L2 পাচ্ছি। এবার আমরা এখানে কনসিডার করে নিয়েছিলাম কি L1 ইজুকাল টু L2 ইজুকাল টু L, কারণ দুটো তারের ক্ষেত্রেই দৈর্ঘ্যটা সমান রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি A2 বাই A1। এবার A2 যেটা হচ্ছে A2 ইজুকাল টু হোয়াট, A2 ইজুকাল টু পাই R2 স্কোয়ার, মানে এক্ষেত্রে A2 হচ্ছে তোমার এরিয়া, পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া দুটোর ক্ষেত্রে। তাহলে A2 মানে 2 নম্বর তারটার ক্ষেত্রে পাই আর স্কোয়ার এবং 1 নম্বর তারটার ক্ষেত্রে হবে পাই R1 স্কোয়ার। তাহলে পাই পাই এক্ষেত্রে ক্যান্সেল আউট হবে, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এবার আমরা যখন পাচ্ছি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইকুয়েশনে কি দেখেছিলাম যে R1 ইজুকাল টু 2R2, সো 2R2 ইজুকাল টু আমরা এক্ষেত্রে লিখতে পারি R1। তো এটাকে যদি আমরা ভ্যালুটাকে পুট করে দিচ্ছি এক্ষেত্রে দেখো যে সেখানে আমরা পেয়ে যাচ্ছি 1:4। তাহলে সঠিক উত্তর যেটা রয়েছে অপশন নাম্বার 2, এদের অনুপাত হবে, রোধের অনুপাত হবে 1:4।
পরবর্তী কোয়েশ্চেন্সে আমরা চলে আসছি, যেখানে তোমাদের বলা রয়েছে যে 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, ওই বাল্বের ফিলামেন্টের রোধ কত হবে। তো এক্ষেত্রে আমরা দেখো যেটা দেখতে পাচ্ছি এখানে ফিলামেন্টের রোধ কত হবে, রোধের অপশনসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে ভোল্টেজ 220 ভোল্ট অলরেডি গিভেন কোয়েশ্চেন্সে, এবং পি আমরা পাওয়ার, এই যে ওয়াট রয়েছে 100 ওয়াট পাওয়ার, তার সঙ্গে সঙ্গে আমাদের ফাইন্ড আউট করতে হবে আর ইজ ইকুয়াল টু হাউ মাচ। সো এক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ফর্মুলা। আমরা অন্যভাবে লিখতে পারি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এইভাবেও আমরা লিখতে পারি। এটা কিভাবে হচ্ছে দেখো, এই ফর্মুলাটা থেকেই কিন্তু ওটা হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই আর, সো আই স্কোয়ার আর স্কোয়ার বাই আর, তাহলে আর আর যদি একটা ক্যান্সেল আউট হয়ে যায় দেন উই উইল গেট আই স্কোয়ার আর। তাহলে এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কত পাচ্ছি এক্ষেত্রে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে আমার 220 ভোল্ট গিভেন বাই আর, আর তোমার সরি এক্ষেত্রে আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে আর, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ইজন্ট ইট? সো সেক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 220 ভোল্ট আমার এখানে গিভেন, তো 220 স্কোয়ার বাই 100, তো এক্ষেত্রে এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 484 ওহম, যেখানে সঠিক উত্তরটা রয়েছে আমার অপশন নাম্বার 1, 484 ওহম। পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই যে আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতার অনুপাত কত, আলফা বিটা এবং গামা রশ্মি এদের আয়নন ক্ষমতার অনুপাত কত। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন নাম্বার 2, এক্ষেত্রে সঠিক উত্তর 10 নাম্বার কোয়েশ্চেন্সের জন্য সেটা হচ্ছে অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে ঘাতের এককের সঙ্গে অভিন্ন, যে এককটি ঘাতের এককের সঙ্গে অভিন্ন সেটি হলো, এখানে কি কি অপশনস রয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কার্য, ওজন, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অপশনসে রয়েছে ভরবেগ নাকি কোনোটিই নয়। তো এক্ষেত্রে যে এককটি এই ঘাতের এককের সঙ্গে ইকুয়াল, তো সেটা হচ্ছে যে অপশন নাম্বার 3 ভরবেগ। পরবর্তী প্রশ্ন আমরা পেয়ে যাব যে একটি আলোক রশ্মি প্রতিফলিত একটি আলোক রশ্মি প্রতিফলিতের ওপর কত কোণে আপাতিত হলে আপাতিত ও প্রতিফলিত রশ্মিকে আমরা একে অপরের ওপর লম্ব হবে। এক্ষেত্রে কোয়েশ্চেন্সের যে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম রয়েছে, বলছে যে একটা আলোক রশ্মি প্রতিফলিত, যেখানে প্রতিফলকের ওপর কত কোণে আপাতিত রশ্মি আপাতিত হলে প্রতিফলিত রশ্মি এবং আপাতিত রশ্মি একে অপরের ওপর লম্ব হবে, যদি সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়, অর্থাৎ সঠিক উত্তর এক্ষেত্রে 45 ডিগ্রি, অপশন নাম্বার 2। পরবর্তী প্রশ্ন মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হলো, মাত্রাহীন অথচ একক আছে, সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন নাম্বার 4 কোন, যার মাত্রাহীন কিন্তু তার একক রয়েছে। পরবর্তী প্রশ্ন ইথার একটি উদ্বায়ী তরল, তার কারণ ইহার, এক্ষেত্রে অপশন যেটা রয়েছে যে স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কম, না হিমাঙ্ক কম নাকি হিমাঙ্ক বেশি। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা স্ফুটনাঙ্ক কম বলে ইথার একটা উদ্বায়ী তরল হিসাবে পরিগণিত হয়। পরবর্তী যে প্রশ্ন একটি সঠিকভাবে কাটা হীরেকে উজ্জ্বল দেখায় কেন, সেক্ষেত্রে অপশন রয়েছে তার কাঠিন্যের জন্য, নাকি উচ্চ প্রতিসারাঙ্কের জন্য, নাকি হীরক দ্বারা আলো শোষণের জন্য, না হীরক থেকে আলো বেরিয়ে যাওয়ার জন্য। হীরেকে উজ্জ্বল দেখায় তার উচ্চ প্রতিসারাঙ্কের জন্য। পরবর্তী প্রশ্ন যেটা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে জি এর মান একই থাকবে, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে আমরা মেরুর দিকে গেলে জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পরবর্তী কোয়েশ্চেন যদি একটি ধাতব বস্তুকে উত্তপ্ত করা হয় তাহলে তার থেকে উৎপন্ন হয় পজিট্রন, ইলেকট্রন, প্রোটিন না নিউট্রন। এক্ষেত্রে প্রোটন হবে, এটা প্রোটিন লেখা রয়েছে এখানে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে একটা ধাতব বস্তুকে উত্তপ্ত করা হলে তার থেকে ইলেকট্রন নির্গত হয়। পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে যেটা হচ্ছে যে জল ও অ্যালকোহলের মিশ্রণ থেকে তাদেরকে কোন পদ্ধতিতে পৃথক করবে, পাতন পদ্ধতিতে, ঊর্ধ্বপাতন পদ্ধতিতে, আংশিক পাতন পদ্ধতিতে নাকি কোনোটিই নয়। এক্ষেত্রে জল ও অ্যালকোহলের যে মিশ্রণ সেটাকে আলাদা করা হয় আংশিক পাতন পদ্ধতিতে, যেখানে সঠিক উত্তর অপশন নাম্বার 3। পরবর্তী প্রশ্ন সবথেকে হালকা ধাতুটির নাম কি, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন না লিথিয়াম। সবথেকে হালকা ধাতুটির নাম হচ্ছে লিথিয়াম। এক্ষেত্রে যে অপশনসগুলো দেওয়া রয়েছে এর মধ্যে লিথিয়াম। পরবর্তী যেটা তামা ও দস্তা দিয়ে তৈরি হয়, পিতল, কাঁসা, ব্রোঞ্জ না লোহা।
এক্ষেত্রে সংকর ধাতু তামা ও দস্তা দিয়ে কোন সংকর ধাতুটি তৈরি করা হয়, সেটা হচ্ছে সঠিক উত্তর পিতল। তো আজকের জন্য তোমাদের এইগুলি ছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ফিজিক্যাল সায়েন্স থেকে। তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট জেক্সপো ভোকেলের প্রিপারেশন করছো এবং তার সঙ্গে সঙ্গে জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন ভিডিওর আপডেট সবার আগে টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে পেয়ে যেতে।